আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ মেহেদী হাসান খান, ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি অ্যান্ড কেমিস্ট্রি, ফ্যাকাল্টি অফ বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি। আমাদের যে সবার আকাঙ্ক্ষিত ফোর্থ ওয়েটিং লিস্টে যে রেজাল্ট, এটা অলরেডি আজকে প্রকাশিত হয়েছে। আসলে আমরা আগের আলোচনায় বলেছিলাম যে পুরাতন ইউনিভার্সিটি গুলিতে এই মুহূর্তে সিট খালি থাকবে না। যে সিট গুলো খালি থাকবে সব নতুন ইউনিভার্সিটি গুলিতে আসলে থাকবে। সেখানে আমরা দেখছি যে খুলনা ইউনিভার্সিটিতে সেখানে বিএসসি এগ্রিকালচার অনার্সে একটা উপজাতি কোটায় একজন চান্স পেয়েছে। আর বিএসসি এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এ সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 18টা সিট খালি, 18 জন চান্স পেয়েছে। আর আসলে যে নতুন দুইটা ইউনিভার্সিটি বেশি চান্স পেয়েছে তার মধ্যে হবিগঞ্জ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে বিএসসি এগ্রিকালচারে একজন, বিএসসি ফিশারিজে 22 জন এবং বিএসসি ভেট সায়েন্স অ্যান্ড এইচ 19 জন। এখানে তিনটা ফ্যাকাল্টি আছে, এই তিনটা ফ্যাকাল্টিতে একটা তো একজন আর বাকি দুইটাতেই। অর্থাৎ এর আগের যেটা আমরা হবিগঞ্জে পাইলাম টোটাল, খুলনায় পেলাম 19টা সিট খালি। আর হবিগঞ্জে আমাদের 19 আর 1 20 আর 22, অর্থাৎ 42টা সিট জন্য রাখছে। আর এরপরে কুড়িগ্রামে যদি আমরা যাই, কুড়িগ্রামে এগ্রিকালচারে 16টা এবং বিএসসি ফিশারিজে 38 জন। তো এদেরকে অবশ্য ডাকা হয়েছে। এর মধ্যে যারা 10,000 টাকা দিয়ে ভর্তি নিশ্চিত করবে তারাই আগামী যে আমাদের 26 তারিখ থেকে যে ভর্তি, এই ভর্তির দিন তারা ডাক পাবে। আর এর মধ্যে যদি কেউ ভর্তির কাগজ না দেয় তার সিট খালি থাকবে, যেটা 11ই মেতে যে মানে সবাইকে ডাকা হবে সেই জায়গায় যেতে পারবে। এখানে আসলে যে কথাগুলো হলো যে আমাদের তো আসলে আমরা জানি 10 তারিখে জিএস, 10ই এপ্রিল জিএসটি যেটা ভর্তি পরীক্ষা, জেনারেল গুচ্ছ, সেখানে ভর্তি পরীক্ষা হয়ে গেছে, অনেকে চান্স পেয়েছে। অনেকে চান্স পেয়ে হয়তো বা কৃষি গুচ্ছতে ভর্তি না হয়ে হয়তো সে 10,000 টাকা দিয়ে ভর্তি নিশ্চিত করেছিল, কিন্তু সেখানে ভর্তি না হয়তো কৃষি গুচ্ছে বা তারও আগে অন্য কোনো সাবজেক্টেও তারা শুরুর দিকে যারা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অথবা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অথবা গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় অথবা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় বা চিটাগাং ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে তারা ভর্তি হয়েছিল মানে 10,000 টাকা দিয়ে ভর্তি নিশ্চিত করেছিল, কারণ তো ভর্তি তো হয় নাই। এই যে 26 তারিখ থেকে 29 তারিখে যে ভর্তি, এর মধ্যে দেখা যাবে যে কিছু সিট খালি থেকেছে, অনেকে ভর্তি হবে না। এই যে ভর্তি হবে না, তখন দেখা যাচ্ছে যে ইয়ের থেকে এই সমস্ত যারা নতুন যেখানে চান্স পেয়েছে হবিগঞ্জ বা কৃষি বা খুলনা বা কুড়িগ্রামে যে আছে সেখান থেকে হয়তো বা অটো মাইগ্রেশন হয়ে কেউ যদি চয়েস আগে দেওয়া থাকে কেউ কেউ হয়তো আগে চলে যেতে পারে। এমনকি সিলেট বা চিটাগাং থেকে হয়তো আগে যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অথবা গাজীপুরে অথবা শেরে বাংলায় চান্স হয়ে যেতে পারে, বা আবার একই ইউনিভার্সিটিতে হয়তো ফ্যাকাল্টি চেঞ্জ হতে পারে। হয়তো যেমন দেখা যাচ্ছে হয়তো সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এগ্রি ইঞ্জিনিয়ারিং এ আসছে, এগ্রি ইঞ্জিনিয়ারিং এর আগের চয়েস ছিল তার বায়োটেকে, সে এগ্রি ইঞ্জিনিয়ারিং থেকে বায়োটেকে চলে আসতে পারে। বা এগ্রি ইকোনমিক্স এ আছে, এগ্রি ইকোনমিক্স থেকে হয়তো ফিশারিজ, অর্থাৎ আগের ফ্যাকাল্টি অথবা এই যদি তার মাইগ্রেশন অন থাকে তাহলে সে যেতে পারে। আর যদি কেউ তার বর্তমান সাবজেক্টে সন্তুষ্ট থাকে তাহলে তো সে মাইগ্রেশন অফ করে রাখতে পারে। তো মাইগ্রেশন এখন তো অন অফের সুযোগ নাই, ভর্তির সময় এসে জানিয়ে যেতে হবে যে আমি মাইগ্রেশন অফ রাখতে চাই, তাইলে কি করতে পারবো, ভর্তি অন অফ রাখতে পারবো। আর কিছু কথা, কয়েকটা কথা একটু বলবো। সেটা হলো অনেকে মনে করছে যে কুড়িগ্রাম বা হবিগঞ্জ বা এগুলো নতুন ইউনিভার্সিটি, এতে কি হবে। গতকালকে, গত না, 3-4 দিন আগে আমরা দেখলাম যে বাংলাদেশের 3 জন কৃষিবিদ তারা এবার 21শে পদক পেলেন। তার মধ্যে রহিম স্যার ছিলেন, যিনি হর্টিকালচার, তারপরে ইঞ্জিনিয়ারিং স্যার, যে তো 3 জন গুণী ব্যক্তি। যে কৃষিতে পড়ার পরও আসলে আমাদের বাংলাদেশের খাদ্যের আসলে যথেষ্ট প্রয়োজন আছে, মানুষ জনসংখ্যা বাড়ছে, খাদ্যের দরকার, খাদ্যের ক্ষেত্রে মৎস্য, পশু সম্পদ, কৃষি সবকিছুরই দরকার আছে। এমনকি আমাদের যে জ্বালানি আমাদের বিকল্প জ্বালানি চিন্তা করতে হবে। কৃষিবিদদেরও বিভিন্ন গবেষণা যদি আমরা আগাতে পারি তাহলে আমরা এই জ্বালানি সমস্যারও অনেকখানি সমাধান করতে পারি। যার জন্য কৃষির আসলে বিকল্প নেই, এই জন্য প্রত্যেক থানা লেভেলে এখনো কিন্তু কৃষির যথেষ্ট পরিমাণ চাকরি আছে। যার জন্য লোকজন বলে যে বিসিএস, বিসিএস হলো কোটা না, আমাদের হলো ওই যে বিভিন্ন সাবজেক্ট, কৃষি, পশুপালন, ভেটেরিনারি অথবা মাছ, তাদের নিজস্ব চাকরি পদ রয়েছে। যার জন্য দেখা যায় যে এই সমস্ত জায়গাতে
যারা এই সমস্ত সাবজেক্টে পাস করে তারা এই সমস্ত জায়গায় দরখাস্ত করতে পারে। এটা অবশ্য শুধু কৃষিগুচ্ছ না, কেউ যদি রাজশাহী ইউনিভার্সিটি থেকে বা অন্য কোনো ইউনিভার্সিটিতে বা ইসে কি বলে দিনাজপুরে হাজী দানেশের কৃষি বা মৎস্য থেকেও যদি সে পাশ করে বা ভেটেনারি থেকে যদি পাশ করে, সেও এই কোটায় চাকরির সুযোগ সে অ্যাপ্লাই করতে পারে। যাই হোক, তবে কৃষিযুক্ত সাবজেক্ট গুলিতে তার পরিচিতি বেশি হবে বা এইগুলির কারণে কিছু কিছু এত হালকা কিছু সুযোগ সুবিধা পায়। শুধু সরকারি চাকরি না, বেসরকারি চাকরিতেও তাদের সুযোগ আছে। আর কিছু কিছু প্রশ্ন অনেক লোক যেটা আমি বলতেছিলাম যে নতুন ইউনিভার্সিটির কথা, যে কিছুদিন আগে যে 26-এ মানে স্বাধীনতা দিবস পদক পেলেন, তার মধ্যে একজন প্রফেসর আমি জীবনে দেখলাম যে উনি ইউকে এর কোন একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, কিন্তু ইউনিভার্সিটি যত ভালো ইউনিভার্সিটি না। আমি যেহেতু ইউকেতে পিএইচডি করছি, যার জন্য আমি জানি যে র্যাঙ্ক অত বেশি না, কিন্তু র্যাঙ্ক কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার না। উনি ওখান থেকে পড়াশোনা করে পরবর্তী অনেক গবেষণা করে অনেক ভালো ভালো জিনিস আবিষ্কার করে আজকে কি হয়েছে, উনি স্বাধীনতা পদক পেয়েছেন। এই জন্য ইউনিভার্সিটি একটা গুরুত্বপূর্ণ, তবে আমি যখন চান্স পাইলে তো ভালো, যেটা আমি যদি সুযোগ থাকে ভালো ইউনিভার্সিটি যাবো। সুযোগ না থাকলে কম ভালো ইউনিভার্সিটিতে যেও কিন্তু ভালো লেখাপড়া করার বা ভালো বড় হওয়ার সুযোগ রয়েছে। আমরা যদি চিন্তা করি, আমাদের যে দুইটা ভেটেনারি কলেজ ছিল আগে, যেটা চিটাগাং চিটাগাং যে ভেটেনারি ইউনিভার্সিটি, এটা কিন্তু একসময় ভেটেনারি কলেজ ছিল। এবং সিলেটেও যে ভেটেনারি ইউনিভার্সিটি, এর সময় একটা ভেটেনারি কলেজ ছিল, তখন সুযোগ সুবিধা তেমন ছিল না। কিন্তু তারপরও বাংলাদেশে ভেটেনারি যে প্রথম ইন্টার্ন, এটা কিন্তু চিটাগাং এবং সিলেট, এই দুইটা ভেটেনারি কলেজ থেকে কিন্তু প্রথম ইন্টার্ন চালু হয়। পরে এখন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সহ যতগুলো ভেটেনারি ইউনিভার্সিটি সেগুলোতে চালু আছে। এতে প্রতিকৃতি কিন্তু কি এই ভেটেনারি কলেজ, তখন ইউনিভার্সিটিও হয়নি। এবং আমরা যদি জানি চিটাগাং এখন যে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় যিনি ভাইস চ্যান্সেলর, উনি কিন্তু চিটাগাং ভেটেনারি কলেজ থেকে প্রথম ব্যাচের ছাত্র ছিলেন। তো তার মানে যেটা বোঝাতে চাচ্ছি যে উনি ওখান থেকে পড়াশোনা করে পরে উনি ডেনমার্কে পিএইচডি করেছেন এবং এখন তার গবেষণা বা অন্যান্য স্কিল এত দক্ষ, উনি যার জন্য বর্তমানে কি দেখা যাচ্ছে উনি একটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর পদে হতে পেরেছেন। শুধু উনিই না, আমরা যদি দেখি যে চিটাগাং এবং সিলেট ভেটেনারি কলেজ, যেহেতু এই দুইটা প্রতিষ্ঠানে আমার চাকরির সুযোগ হয়েছিল, প্রথম দিকের ব্যাচের ছাত্রদের সঙ্গে আমার যোগাযোগ হয়েছিল। তারা এখন বর্তমান সিলেটের অনেক শিক্ষার্থীকে আমি দেখেছি যারা এখন নিজস্ব ফার্ম তৈরি করেছে, নিজস্বই তারা দামি দামি গাড়িতে চড়তেছে বা দামি ভালো ভালো জায়গায় আছে। তো তখন আবার আমি যদি বলি আমার বায়োটেকের কথা, যদি বলি যে বায়োটেক যখন প্রথম আসলো, আমাদের আমাদের ল্যাব ছিল না, ফিশারিজ মিলিং এর নিস্তারে আমরাই করতাম। কিন্তু প্রথম ব্যাচে যখন সুযোগ সুবিধা ছিল না, তখনও যারা পড়াশোনা করেছে তাদেরকে কিন্তু আমি দেখেছি যে তারা আজকে ম্যারি কুরি স্কলারশিপ নিয়ে, আমাদের সিলেট কৃষি বায়োটেকের দুইজন শিক্ষার্থী ম্যারি কুরি স্কলারশিপ নিয়ে তারা কিন্তু বিদেশে আসছে। এবং ফার্স্ট ব্যাচের প্রায় 10 জন শিক্ষার্থী মাস্টার বা পিএইচডি নিয়ে বিদেশে, যেখানে ছাত্র সংখ্যা ছিল তারা মাত্র 22 জন, এবং 10 জন প্রায় অর্ধেকই বলা যায় তারা বিদেশে যেতে সক্ষম হয়েছে। এরকম ভাবে ফার্স্ট ব্যাচ সেকেন্ড ব্যাচ, আমার প্রথম থেকে ছেলেরা তারা সুযোগ সুবিধা কম পেলেও দেখা যাচ্ছে তারা কিন্তু যথেষ্ট ভালো পরিমাণ কাজ করেছে। এই জন্য কোনো প্রতিষ্ঠানে নতুন হইলে যে কিছুই নাই তা না, নতুন হলে স্ট্রাগল করা যায়, নতুন হইলে আবার অপরচুনিটিও বাড়ে, এবং শিক্ষক হওয়ার সুযোগ অন্যান্য বিষয় বাড়ে। যাক, এই সমস্ত বিষয় বিবেচনা করে আপনারা চয়েস দিবেন আশা করি। আর হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে আমার নিজের যাওয়ার অভিজ্ঞতা আছে, কয়েকবারই আমি পরীক্ষা নিতে গেছি, ওদিকে ক্লাসও নিয়েছি। সেই হিসেবে বলতে পারি তারা খুব একটা খারাপ না, তারা পিছিয়ে নেয়, তারা এগিয়ে যাচ্ছে। এবার তো পহেলা বৈশাখে ওনাদের ভাইস চ্যান্সেলর বক্তব্য দিলেন যে সামনের পহেলা বৈশাখ আমরা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মাঠে আমরা পালন করতে চাই। তার মানে নিজস্ব তারা পরিকল্পনা করছে, তাদের পাঠ্য তাদের ল্যাবেও অনেক যন্ত্রপাতি বাড়ছে। এবং এবার একটা হাওর ভিত্তিক একটা কম্পিটিশন হয়েছে সিলেটে। এটা দেখা যাচ্ছে যে 3টা ক্যাটাগরিতে, কৃষি, মৎস্য, পশুপালন, এই 3টা ক্ষেত্রে কিন্তু হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথম স্থান অধিকার করে সাফল্যের ধরে রেখেছে। তো যে নতুন বিশ্ববিদ্যালয় গুলো যেগুলো যখন সিলেট বা চিটাগাং আগে মানুষ গুরুত্ব কম দিত, কিন্তু এখন দেখা যাচ্ছে সেখান থেকেও পাশ করে লোকজন কিন্তু ভালো ভালো পর্যায়ে যেতে পারছে। এর জন্য যেটা নতুন ইউনিভার্সিটি হইলেও ভয়ের কিছু নাই, আপনারা ভর্তি হতে পারেন। তারপরে আপনার ফ্যামিলি বা অন্যান্য বিষয়ে সবাই মিলে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। সিদ্ধান্ত তো আপনাদের। তো আর কিছু কিছু অবান্ত, আমি যেহেতু ওই যে মাঝে মাঝে ইউটিউবে ভর্তি পরীক্ষার তথ্য দেই, কিছু কিছু মাঝে মাঝে অবান্তর আসলে প্রশ্ন আমি দেখতে পাই। দু একটা প্রশ্ন আলোচনা আসলে না করলেই নয়, এবং আমার কাছে মনে হয় এগুলো হাস্যকর প্রশ্ন। যেমন একজন প্রশ্ন করছে, আমার বাপের তেমন জমি নাই, আমি কৃষিতে পড়া ঠিক হবে কিনা? আসলে কৃষিতে পড়ে যে আপনার বাপের জমি নিয়ে আপনি যে কৃষি জমি চাষ করবেন, এর ঘটনাটা কিন্তু সেরকম না।
আবার আরেকজন লোক লেখছে যে আমি ভেটেনারিতে পড়তে চাচ্ছি, এনিম্যাল হাজবেন্ডারি পশুপালনে পড়তে চাচ্ছি, আমার বাপের 2টা গরু আছে, তা আমি তো ছোটকাল থেকে গরু পালি। তা আপনি গরু পালা আর পশুপালন সাবজেক্টে পড়া ভিন্নতা আছে, তাই না? এই সমস্ত জিনিসগুলো আসলে বুঝতে হবে, এই সমস্ত জিনিস প্রশ্নটাও আসলে ই করা। আবার আরেকজন ছাত্রী একজন লেখছে যে সে ঢাকায় থাকে, সে কুকুর বিড়াল দেখলে ভয় পায়, এখন সে ভেটেনারিতে চান্স পেয়েছে, ভেটেনারি পড়া ঠিক হবে কিনা। আসলে কি এই কুকুর বিড়াল কিভাবে হ্যান্ডেলিং করতে হয় এই বিষয়ে শেখানো হবে। এখন আপনি ভয় পাচ্ছেন কি, তখন আপনি যখন মা হয়ে যাবে, কিভাবে হ্যান্ডেলিং করতে হয়, তখন এই কুকুর বিড়ালকে আর ভয় পাওয়া লাগবে না। আর ভেটেনারি পড়তে গেলে খালি কুকুর বিড়ালের চিকিৎসা করতে হবে তা না, এই কুকুর বিড়াল ছাড়াও আরো অনেক সুযোগ আছে, মাইক্রোবায়োলজি আছে, প্যাথোলজি আছে, প্যারাসাইটোলজি আছে, এগুলো নিয়েও গবেষণা বা কাজ করার সুযোগ আছে। যে ভেটেনারি পড়ে যে খালি পশু চিকিৎসকই করতে হবে এরকম কোনো মানে না। ডাইভার্সিটি খালি ভেটেনারি না, ভেটেনারি বলেন, এনিমাল বলেন, ফিশারিজ বলেন, এগ্রিকালচার, বায়োটেকনোলজি, এগ্রি ইকোনমিক, ইঞ্জিনিয়ার, সব জায়গাতেই সুযোগ আছে। ইঞ্জিনিয়াররাও আজকে যে আমাদের দেখেন, আগে এক সময় আমরা যখন ছোট ছিলাম তখন মানুষ গরু দিয়ে জমি চাষ করতো, এখন কিন্তু কৃষি অনেকটাই যান্ত্রিকরণ চলে গেছে। এই যান্ত্রিকরণের পিছনে ভূমিকা কাদের? এই এগ্রি ইঞ্জিনিয়ারিং, যার জন্য এগ্রি ইঞ্জিনিয়ারিং কেও আমরা অনেকে খারাপ মনে করার কোনো কারণ নাই। আবার সেদিন একটা ছেলে লেখছে যে সে এগ্রি ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়েছে বা চান্স পেয়েছে, একজন লেখছে যে ধৈর্য সাবজেক্ট, এই সাবজেক্ট যে না পড়াই ভালো। আমি জানি না ধৈর্য কৃষি খারাপ কেন বলছে, ধৈর্য কোনো খারাপ কাজ না। সেই ছাত্রকে আমি বললাম যে ধৈর্যের পাতা, ধৈর্যের পাতায় থাকে কি বলে, প্রায় ধইঞ্চার পাতায় 18% মাত্র প্রোটিন থাকে, পশুখাদ্য হিসেবে ভালো। ধইঞ্চার যে গাছ ডাল, সেটাও জ্বালানি হিসেবে উৎকৃষ্ট। এবং ধইঞ্চার যে শিকড়, সেখানে নজুল থাকে। এই নজুল দিয়ে কি হয়, এই নজুল থেকে যে এই জমিতে পরবর্তী ইউরিয়া লাগে না, সার দেওয়া লাগে না, ধান চাষ বা অন্যান্য ফসল চাষ ই করা যায়। যার জন্য কেউ নেগেটিভ বললেও তাকে এটাকে পজিটিভ হিসাবে চিন্তা করতে হবে। আপনি যদি খালি মানুষের মতামত নিয়ে থাকেন, আমি এই সাবজেক্ট করবো না ওই সাবজেক্ট, কোনো মানুষ কোনো বিষয়ে একমত হবে না, কোনো সাবজেক্ট ভালো বললে না, আপনার কাছে যেটা ভালো মনে হবে আরেকজনের কাছে ভালো নাও মনে হতে পারে। মানুষ এক একজন লোক এক এক পার্সপেক্টিভ চিন্তা করবে। এই জন্য আপনার কোনটা ভালো লাগে, বা অনেকে বলে আমার ছেলেকে কোনটা পড়াবো, আপনার ছেলে যেটা ভালো লাগে। আমরা কিছুদিন আগে দেখলাম একটা মেয়ে যে মেডিকেল পড়তে চায় না, তার ইঞ্জিনিয়ারিং করার ইচ্ছা, কিন্তু তার বাপ মা জোর করে তাকে মেডিকেলে পড়তে যাচ্ছে, সে পড়তে পারে না, পরে সে আত্মহত্যা করে করছে। এখন বাপ মা আফসোস করতেছে। এই জন্য শিক্ষার্থীদের তাদের নিজস্ব চয়েস দেওয়া। বাংলাদেশের সমস্ত সাবজেক্টই ভালো, কোনো সাবজেক্টই খারাপ খারাপ না। আর কৃষির যতগুলো সাবজেক্টই আছে সব ইউনিভার্সিটি ভালো। হ্যাঁ, তুলনামূলকভাবে যেগুলো পুরাতন বা যেগুলো বড় বড় সাবজেক্ট, বড় বড় পুরাতন সাবজেক্ট, সেগুলো পরিচিতি আছে, নতুন নতুন সাবজেক্ট আসতেছে, সেগুলো পরিচিতি তো কম, তো ভবিষ্যতে হয়তো তারাও ভালো করবে। আর আপনাদের সুবিধার জন্য আমি এই যে হবিগঞ্জ বা কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের কিছু প্লেলিস্ট আমি ইয়ের সঙ্গে লিঙ্ক হিসেবে দিয়ে দিচ্ছি। আর আপনারা যারা ভর্তি হতে চাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা 26 তারিখ থেকে ভর্তি হবেন, বিভিন্ন ফর্ম লাগবে, কি ফর্ম লাগবে বা না লাগবে এই সম্বন্ধে আমার একটা ভিডিও আছে। এই ভিডিও আমি ইয়ের সঙ্গে লিঙ্ক আকারে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পারেন। তা আশা করি আজ এই পর্যন্তই। এরপর যদি কারো কোনো জানার প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারেন, আমরা চেষ্টা করবো উত্তর দেওয়ার। সবাইকে ধন্যবাদ। আসসালাম।